প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের নিয়মিত পড়ালেখা চালিয়ে যাচ্ছ। আমি আশিস কুমার সরকার, প্রভাষক, অর্থনীতি, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া এর পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে জানাচ্ছি এই অনলাইন ক্লাসে স্বাগত। আমরা সবাই জানি বিশ্বজুড়ে কোভিড-19 কারণে যে মহামারী চলছে, এই মহামারীর ফলে ক্লাস এবং আমাদের পড়ালেখা সবকিছু প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। যেহেতু ক্লাস চলছে না, যেন তোমাদের এই জন্য ক্লাসে কোনো সমস্যা না হয়, এই জন্য আমরা অনলাইনে ক্লাস বরাবরই নিয়ে যাচ্ছি। সেই নিয়ম অনুসারে আজকে আমি ক্লাস নিব একাদশ শ্রেণীর। আমি এইদিকে লিখে দিয়েছি একাদশ শ্রেণী, পত্র হচ্ছে প্রথম, অধ্যায় দ্বিতীয়। অর্থাৎ তোমাদের যে পত্র আছে প্রথম পত্র, সেই প্রথম পত্রের দ্বিতীয় নম্বর অধ্যায়টি যেটি আছে দ্বিতীয় সাময়িক পরীক্ষার সিলেবাস অনুসারে, সেই অধ্যায়ের নাম হচ্ছে ভোক্তা ও উৎপাদকের আচরণ। ভোক্তা ও উৎপাদকের আচরণ অধ্যায় থেকে আমি একটি টপিক নিয়ে আলোচনা করব আজকে। এই টপিকটির নাম, যেমন এখানে আমি লিখেছি বিষয়, অর্থাৎ আজকের ক্লাসের বিষয় হচ্ছে চাহিদা বিধির ব্যতিক্রম। আজকে ক্লাসের বিষয় হচ্ছে চাহিদা বিধির ব্যতিক্রম। এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। আমরা সাধারণত জানি যে চাহিদার রেখা হচ্ছে বাম থেকে ডানে নিম্নগামী হয়, অর্থাৎ দামের সাথে চাহিদার যে সম্পর্ক, এই সম্পর্কটি হচ্ছে বিপরীত সম্পর্ক। অর্থাৎ দাম যদি বাড়ে, এইদিকে আমার হাতের দিকে তোমরা লক্ষ্য করো, দাম যদি বাড়ে তাহলে এই যে এই কলমটিকে যদি আমরা, যে হাতে কলম আছে এই কলমটি যদি আমরা ধরি পরিমাণ, আর এটা হচ্ছে দাম, খালি হাতটিকে আমরা যদি দাম ধরি, তাহলে দাম যদি বাড়তেছে চাহিদা কমবে, আবার দাম যদি কমে চাহিদা বাড়ে। এই বিষয়টি যে বিধির মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলে চাহিদা বিধি। সেই অনুসারে আমাদের চাহিদা রেখা হয় এই রকম। এইদিকে হচ্ছে দাম থাকে, এইটা হচ্ছে সেন্ট্রাল পয়েন্ট, কেন্দ্রবিন্দু, আর এইদিকে কিউ কোয়ান্টিটি, পরিমাণ। তাহলে সেই হিসেবে এই রকম হয় চাহিদা রেখা। ডিতে ডিমান্ড রেখা, এরকম হয় সাধারণত। কিন্তু আমি আজকের বিষয়টি যেটি পড়াতে চাচ্ছি, চাহিদা বিধির ব্যতিক্রম। অর্থাৎ এই নিয়মে চাহিদা রেখা হবার কথা, কিন্তু কেন এরকম হয় না, অন্যরকম চাহিদা রেখা হবে। মূলবিন্দু থেকে উপরে উত্তল হবে, অর্থাৎ ডানের দিকে উত্তল হবে, বা ভূমি অক্ষে সমান্তরাল হতে পারে, লম্ব অক্ষে সম্পূর্ণভাবে হচ্ছে উত্তল হতে পারে, বিভিন্ন রকমের হতে পারে চাহিদা রেখা। কেন এইরকম হয়ে থাকে ব্যতিক্রম, সেই ব্যতিক্রম নিয়ে আজকের ক্লাস। তো আমি এখানে লিখেছি কারণগুলো, তো সেই বিষয়টি আমরা আজকে জানব। প্রথমত হচ্ছে বলে নেই, চাহিদা বিধির ব্যতিক্রম, অর্থাৎ চাহিদার যে বিধিটি আমরা জানি সেটা কেন আমরা যেরকম জানি কিন্তু তার থেকে বিপরীত কেন হয়, উল্টো কেন হয়, সেই কারণগুলো আমরা জেনে নেব আজকে। প্রথমে আসি, আমি এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8টি হচ্ছে পয়েন্ট লিখেছি এখানে। এই 8টি পয়েন্ট বিস্তারিত পড়লেই আশা করা যায় আর বেশি পয়েন্টের প্রয়োজন নেই। অর্থাৎ তোমরা যে বিভিন্ন লেখকের বই আছে, এই বিভিন্ন লেখকের বইয়ে প্রধানত এই 8টি পয়েন্ট পাবে তোমরা। কোনো কোনো বইয়ে 1 থেকে 2টি পয়েন্ট বেশি আছে। আমি সেই পয়েন্টগুলো লেখার প্রয়োজন বেশি মনে করিনি, কারণ এই পয়েন্টগুলোই হচ্ছে মৌলিক পয়েন্ট। অর্থাৎ এই কারণেই চাহিদা বিধি ব্যতিক্রম হয়ে যায়। এই ডান থেকে নিম্নগামী এই নিয়মটি মানে না চাহিদা বিধি, সেই বিষয়গুলো আমরা জানি। আমি বিধিটি আবার বলে নেই, দাম এবং চাহিদার পরিমাণের যে বিপরীতমুখী সম্পর্ক, তথা দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে, এই বিধিটি উল্টো হয়ে যায় কেন, সেই কারণগুলো আমরা আজকে জেনে নিব।
প্রথম কারণটি আমরা এখানে পড়ি। এই প্রথম কারণটি আমরা এখন জানি, এখানে লিখেছি আমি গিফেন গুডস, অর্থাৎ গিফেন দ্রব্য। এই গিফেন দ্রব্যের কারণেও চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম হয়, অর্থাৎ সাধারণভাবে চাহিদার যে নিয়ম দামের সাথে, সেই নিয়ম হচ্ছে ফলাও হয় না। কিভাবে হয় না আমরা এটা জেনে নেই আগে। প্রথমেই গিফেন দ্রব্য সম্পর্কে জেনে নেই। গিফেন গুডস, এই গিফেন গুডস সম্পর্কে 1840 সালে গিফেন গুডস সম্পর্কে 1840 সালে একজন অর্থনীতিবিদ ধারণা দেন। তার নিজের নাম হচ্ছে রবার্ট গিফেন। রবার্ট গিফেন, এটি নৈবেতিকে আসে প্রায়ই, যে গিফেন গুডস সম্পর্কে ধারণা কে প্রদান করেন। তোমাকে মনে রাখতে হবে রবার্ট গিফেন। এই গিফেনের সঙ্গে এই গিফেনের মিল আছে, অর্থাৎ ওনার নামের সাথে মিল রেখে ওই দ্রব্যটির নাম উনি দিয়েছেন গিফেন দ্রব্য। শুধু রবার্ট খেয়াল রাখলেই গিফেন অটোমেটিক এসে যাবে। তাহলে রবার্ট গিফেন কি করেন, 1840 সালে এই গিফেন গুডস সম্পর্কে, অর্থাৎ গিফেন দ্রব্য সম্পর্কে ধারণা দেন। যেহেতু তিনি ধারণা দেন, এই জন্য তার নাম অনুসারে তিনি এই দ্রব্যের নাম দিয়েছেন গিফেন গুডস, অর্থাৎ গিফেন দ্রব্য। এই গিফেন গুডসের কারণে কিভাবে চাহিদার রেখা বা চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম ঘটে, তার আগে আরেকটু আমরা জেনে নেই গিফেন গুডস কি। আমরা সাধারণত জানি যে কোনো দ্রব্যের দাম যদি বাড়ে চাহিদা কমে, আবার দাম যদি কমে যায় চাহিদা বেড়ে যায়। কিন্তু গিফেন দ্রব্যের ক্ষেত্রে এটা নয়, এর উল্টোটা। অর্থাৎ মানুষের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য আছে বা প্রয়োজনীয় দ্রব্য আছে, বা যে দ্রব্যগুলো সচরাচর মানুষ ব্যবহার করে থাকছেন, অর্থাৎ যে মানুষকে আমরা বিবেচনা করব ওই মানুষের ক্ষেত্রে কোন দ্রব্য তার নিত্য প্রয়োজনীয়, এটা আমাদের প্রথমে বিবেচনা করতে হবে। এক একজন ব্যক্তির কাছে এক এক দ্রব্যের গুরুত্বের কম বেশি আছে। কিন্তু তো যদি কোনো ব্যক্তিকে আমরা বিবেচনা করি যে ওই যে দ্রব্যটি উনি ভোগ করছেন সেই দ্রব্যের দাম যদি বেড়ে যায়, তাহলে কি সাধারণত ওই দ্রব্যের প্রতি তার চাহিদা কমে যাবার কথা, কিন্তু তার চাহিদা কমে যায় না। গিফেন দ্রব্যের ক্ষেত্রে দাম বাড়লে তার চাহিদা আরো বেড়ে যায়, সেই দ্রব্যকে আমরা গিফেন দ্রব্য বলবো। তাহলে ব্যাখ্যাটি এরকম হবে যে কোনো দ্রব্যের দাম বাড়ার সাথে সাথে যদি সেই দ্রব্যের প্রতি চাহিদা বেড়ে যায়, তাহলে আমরা সেই দ্রব্যকে গিফেন দ্রব্য বলবো। আবার আমি বলি, একটি নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্যের দাম যদি বেড়ে যায় এবং সাথে সাথে যদি ওই দ্রব্যের প্রতি মানুষের চাহিদা বা উক্ত ব্যক্তির চাহিদা বেড়ে যায়, তাকেই আমরা গিফেন দ্রব্য বলবো। যেমন সাধারণত একজন নিম্ন মধ্যবিত্ত বা নিম্ন পর্যায়ের লোকের, নিম্ন পর্যায়ে বলতে গেলে আমি বোঝাচ্ছি যে আয়ের দিক থেকে নিম্ন পর্যায়ের লোকের সব সময় সাধারণত তারা ধরে নিলাম মোটা চালের ভাত খায়, তারা মোটা চালের ভাত খান, তার সামর্থ্য মোটা চাল কেনার। সাধারণত মোটা চালের একটু দাম কম হয়। এখন মোটা চালের দাম একটু বেড়ে গেল, বা আজকে 1 টাকা, কালকে 50 পয়সা, তারপরের দিন 1 টাকা, তারপরের দিন আরো 1 টাকা, এইভাবে বাড়তে থাকছে দাম। উনি লক্ষ্য করলেন এই যে দাম বাড়তেছে, তখন উনি ভাববেন যে আমার তো ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে, চাল ক্রয় করার ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে আমার। তাহলে যদি আরো দাম বেড়ে যায়, সেই সংখ্যা থেকে তিনি ওই মোটা চাল বেশি করে ক্রয় করে রাখবেন, কয়েকদিনের জন্য ক্রয় করে সঞ্চয় করে রাখবেন চাল। এই যে দাম বাড়ার সাথে সাথে তার চাহিদা বেড়ে গেল ওই দ্রব্যের প্রতি, তাহলে ওই দ্রব্যকে তার ক্ষেত্রে আমরা গিফেন দ্রব্য বলবো। তাহলে এখানে চাহিদা বৃদ্ধি অবশ্যই কার্যকর হবে না। আমরা সাধারণত জানি দাম যদি বাড়ে চাহিদা কমে, এটা ধরলাম আমরা P1 P2 Q1 Q2। এখানে দেখা যাচ্ছে দাম যদি বাড়ে আমাদের, তাহলে এই যে দাম বাড়ার কারণে এই দিক থেকে চাহিদা কমে আসে কিন্তু, অর্থাৎ P2 তে Q1 পরিমাণ হচ্ছে ক্রয় করা হতো বা চাহিদা ছিল,
P1-এ কি হলো, দাম কমে দাম যখন কমলো P1-এ এখানে বেড়ে যাবে, চাহিদার পরিমাণ বেড়ে যাবে। এখানেও তদ্রূপ ওই রকম হবে, কিন্তু এই নিয়ম গিফেন দ্রব্যের ক্ষেত্রে হচ্ছে না। অর্থাৎ দাম বাড়ার সাথে সাথে চাহিদাও বেড়ে যাচ্ছে ওই দ্রব্যের প্রতি। অথচ হবার কথা ছিল দাম বাড়ার সাথে সাথে চাহিদা কমে যাবে এবং দাম কমার সাথে চাহিদা বেড়ে যাবে। কিন্তু গিফেন দ্রব্যের ক্ষেত্রে তা না হয়ে উল্টোটা হলো। এই জন্য চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম হয়। এই গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখাটি হবে এইরকম ঊর্ধ্বগামী, মূলবিন্দু থেকে উপরে ঊর্ধ্বগামী এইরকম হবে। এটা যোগান রেখার মতো করে হবে, যোগান রেখার মতো হবে, এইরকম হবে। এই জন্য চাহিদা রেখার ব্যতিক্রম ঘটে। তোমাদের শুধু মনে রাখতে হবে গিফেন দ্রব্যের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই চাহিদা রেখার ব্যতিক্রম হয়ে থাকে। ব্যতিক্রম তথা বাম থেকে ডানে নিম্নগামী হওয়ার কথা, কিন্তু তা না, বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়ে গেল এটি। আচ্ছা, এখানে আমি আরেকটি শব্দ লিখেছি যে নিকৃষ্ট দ্রব্য, তারপর ঊর্ধ্বগামী। ঊর্ধ্বগামী তো বলেছি, এই ঊর্ধ্বগামী তথা মূলবিন্দু থেকে উপরের দিকে ঊর্ধ্বগামী হয় এই রেখাটি। নিকৃষ্ট দ্রব্য আরেকটু আমি বলে নেই। নিকৃষ্ট দ্রব্য সম্পর্কে নৈবেত্তিকে আসে, নিকৃষ্ট দ্রব্য সম্পর্কে হচ্ছে ক অথবা খ নাম্বারের প্রশ্নে আসে। নিকৃষ্ট দ্রব্য বলতে কি বোঝায় বা বোঝো, এই রকমের আসে। নিকৃষ্ট দ্রব্য বলতে যে নিম্নমানের দ্রব্য বোঝাচ্ছে, বাস্তব পক্ষে সম্পূর্ণরূপে তা বলা যায় না। ব্যক্তি ক্ষেত্রে ব্যক্তির দ্রব্যের ভোগের হচ্ছে উপযোগিতা ক্ষেত্রে এটাকে আমরা নিকৃষ্ট বা উৎকৃষ্ট বিবেচনা করব। অর্থনীতিতে এইভাবে ভাবা হয়। ধরি একজন রিক্সা চালকের সব সময় ভোগ করা হয়ে থাকে, রিক্সা চালকের ক্ষেত্রে তারা ভোগ করেন যা মোটা চাল তারা ভোগ করেন। এখন তার আয় বেড়ে গেল, হুট করে আয় যদি বেড়ে যায় তাহলে সে যদি ভাবেন যে আমার মোটা চাল এখন কেনার থেকে চিকন চাল কেনার ক্রয় ক্ষমতা বেড়ে গেছে, তাহলে উনি চিকন চাল ক্রয় করবেন। তাহলে এই ক্ষেত্রে তার কাছে নিকৃষ্ট দ্রব্য হচ্ছে মোটা চাল আর উৎকৃষ্ট দ্রব্য হচ্ছে চিকন চাল। এইভাবে আমরা নিকৃষ্ট দ্রব্য বের করতে পারি। তাহলে মনে রাখতে হবে গিফেন গুডস অর্থাৎ গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম ঘটে। এই গিফেন গুডস সম্পর্কে ধারণা দেন রবার্ট গিফেন। কত সালে দেন? 1840 সালে এই গিফেন গুডস সম্পর্কে বিস্তর ধারণা তিনি দিয়ে থাকেন। সেই ক্ষেত্রে এই রেখাটি হবে, চাহিদা রেখাটি হবে এইরকম, মূলবিন্দু থেকে উপরের দিকে ঊর্ধ্বগামী হবে। এইরকম হবে না, এইরকম হবে। তার মানে ব্যতিক্রম হয়ে যায়। আমরা একটি কারণ জানতে পারলাম। এখন আমরা 2 নাম্বার কারণে আসি। 2 নাম্বার কারণে আসি। আমি আবারও বলে রাখি, আমরা আজকে বিষয়টি পড়ছি চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম। আর হচ্ছে পত্র হচ্ছে প্রথম পত্র, আর অধ্যায় হচ্ছে দ্বিতীয় অধ্যায়, ভোক্তা ও উৎপাদকের আচরণ যে অধ্যায়টি, সেখান থেকে আমরা চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম পড়ছি। এখন আমরা আসি 2 নাম্বার পয়েন্ট। আমি কি লিখেছি? ভেবলন গুডস। ভেবলন গুডস অর্থাৎ ভেবলন দ্রব্য। এই ভেবলন গুডস সম্পর্কে ধারণা দেন থরস্টেইন ভেবলন। এটিও আসে নৈবেত্তিকে যে ভেবলন গুডস সম্পর্কে কে ধারণা দেন? ভেবলন গুডস সম্পর্কে থরস্টেইন ভেবলন ধারণা দেন। তিনি ধারণা দেন জন্য তার নাম অনুসারে দ্রব্যটির নাম রাখা হয় ভেবলন দ্রব্য। এটা খুব সাধারণ কথা। গিফেন দ্রব্যের মতো এটি থরস্টেইন ভেবলন ধারণা দেন জন্য এই দ্রব্যটির নাম ভেবলন হয়। আর এখানে রবার্ট গিফেন ধারণা দেন জন্য গিফেন দ্রব্য হয়। সহজ ব্যাপার, মনে রাখতে হবে। এটা নৈবেত্তিকে আসে, কিন্তু কখনো কখনো ক নাম্বার তথা হচ্ছে সৃজনশীল যে প্রশ্ন আসে এর যে 1 নাম্বারের একটি প্রশ্ন ক নাম্বার, এই ক নাম্বারে এই প্রশ্নটিও এসে থাকে। তো আমরা ভেবলন দ্রব্যের ক্ষেত্রে কিভাবে চাহিদা রেখার ব্যতিক্রম ঘটে, এইটার কিভাবে ব্যতিক্রম ঘটে সেটা আমি বলে দেই। হচ্ছে ভেবলন দ্রব্যকে এইটাকে ভাবতে হবে। আমাদের সমাজে কিছু কিছু দ্রব্য আছে যে আভিজাত্যের প্রতীক, সম্মান বৃদ্ধি করে, তারপর হচ্ছে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করার মতো কিছু কিছু দ্রব্য আছে।
সেই দ্রব্যটির পরিমাণ অথবা গুণগত মান যাই হোক না কেন, পরিমাণ এবং গুণগত মানের থেকে সেই দ্রব্যটির দাম বেশি, এই রকমের দ্রব্য কেনার প্রতি কিছু সমাজের লোকের আগ্রহ বেশি থাকে। এই দ্রব্যগুলোকে আমরা ভেবলন দ্রব্য বলবো। কিভাবে বলবো? যে দেখা যাচ্ছে ঈদের সময়, সামনে যেমন ঈদ আসবে, এই ঈদের সময় দেখা যাবে যখন গরু কেনা হবে, দেখা যাচ্ছে যে গরু ওজনে যত কেজি মাংস বা যত মন মাংস হবে গরুটির, বা গরুটির আয়তন বা পরিধিতে যত বড় আকারে দেখা যাচ্ছে, তার থেকেও দ্বিগুণ বা তিনগুণ বা তার থেকেও বেশি দাম গরুটির। এই যে পরিমাণগত গুণগত মানের থেকে যে বেশি দাম, এটা কিনে মানুষ একটা ভালো অনুভূতি পায় যে এত দাম দিয়ে আমি গরু কিনলাম, আদৌ আসলে অত দামের নয়। তাহলে যেমন তোমরা দেখো যে একটা গরুর দাম 3, 4, 5 লাখ টাকা, 10 লাখ টাকা বিক্রি হয়। গরুটি যদি আমরা ধরি, ধরা হলো যে 40 মন না হলো, ধরে নিলাম গরুর মাংসের দাম 1000 টাকা। আদৌ বাস্তবে বাংলাদেশে এরকম 1000 টাকা নয় গরুর মাংসের কেজি, 40 কেজি যদি হয় এইরকম, তাহলে এখানে অনেক কত দাম আসে গুণন করে দেখি, 40,000 টাকা আসে। 40,000 টাকা আসে। 40 কেজি ধরলাম একটি গরু, 40 কেজি কেন, আরো যদি বেশি ধরে তোমরা, 140 কেজি ধরলাম আমরা, তাহলে 140 কেজি যদি ধরি, 1000 টাকা প্রতি কেজি, সেই দিক থেকে আসে 1,40,000 টাকা একটি গরুর দাম আসে। আসলে কি 1,40,000 টাকা একটা গরু বিক্রি হচ্ছে? এর থেকে আরো বেশি হচ্ছে, অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। এই সকল প্রকারের দ্রব্যকে আমরা বলবো ভেবলন দ্রব্য। শুধু খেয়াল রাখতে হবে যে যে দ্রব্যগুলো হচ্ছে বিলাসিতার প্রতীক, আভিজাত্যের প্রতীক, হচ্ছে মানুষের বিত্ত বৈভবের প্রতীক চিহ্নিত করে, সেই সকল দ্রব্যকে আমরা ভেবলন দ্রব্য বলবো। এই সকল দ্রব্যের দাম বাড়ার সাথে কোনো সাথ নেই। দাম যত বেশি হয় তত তার প্রতি মানুষের চাহিদা বেশি থাকে। তো এই রকমের দ্রব্যকে আমরা ভেবলন দ্রব্য বলে থাকবো। এই ভেবলন দ্রব্যের ক্ষেত্রেও চাহিদা বিধির ব্যতিক্রম ঘটে, চাহিদা বিধির ব্যতিক্রম ঘটে, এই রকম হয়। এই ভেবলন গুডসের ক্ষেত্রেও চাহিদা রেখা এই রকমের হবে, মূল বিন্দু থেকে উপরের দিকে উত্তল হবে বা উপরের দিকে উঠে যাবে, অর্থাৎ দাম বাড়লে এর চাহিদাও বৃদ্ধি পায়। এই জন্যে চাহিদা বিধির ব্যতিক্রম ঘটে থাকে। আচ্ছা, আমরা হচ্ছে তৃতীয় নাম্বার ব্যাপারে আসি, যে পয়েন্টে তৃতীয় নাম্বারে আমি লিখেছি যে অভ্যাস ও রুচির পরিবর্তন। মানুষের কোনো দ্রব্য ভোগের ক্ষেত্রে অভ্যাস এবং রুচি পরিবর্তন হয়ে থাকে। আজকে আমি বা আমরা যে দ্রব্যটি ভোগ করছি, কোনো সময় ওই দ্রব্যের প্রতি আমাদের অভ্যাস বা রুচির যদি পরিবর্তন হয়, তাহলে দামের সাথে খুব একটা সম্পর্ক বজায় থাকে না, দাম বাড়া বা কমার সাথে সম্পর্ক বজায় থাকে না। এই সকল ক্ষেত্রেও আমাদের চাহিদা বিধির ব্যতিক্রম হয়ে থাকে। আচ্ছা, তারপর আয়ের পরিবর্তন। মানুষের আয় বর্তমানে যা, সেখান থেকে তিনি কোনো দ্রব্য বা পণ্য বা সেবা যে পরিমাণে ভোগ করে থাকেন, তার যদি হুট করে আয়ের পরিবর্তন হয়ে যায়, ধরলাম আয় বৃদ্ধি পায়, তাহলে তার ভোগের পরিমাণও বৃদ্ধি পাবে, দামের সাথে খুব একটা তখন তিনি বিবেচনা করবেন না, কারণ তার আয় বেড়ে গেছে। আবার যদি আয় কমে যায়, তখন ওনার দামের সাথে তেমন একটা সম্পর্ক নেই, দাম ধরলাম স্থির আছেই, আয় কমে গেছে, তাহলে তার ভোগের পরিমাণও কমে যাবে। তো এই জায়গায় দাম খুব একটা গুরুত্ব বহন করে না। আয় বাড়া কমার সাথে সাথে মানুষের চাহিদার পরিমাণও কমা বাড়া হয়, দাম স্থির রেখে, দাম যে পর্যায়ে থাকুক না কেন। সেই জন্য চাহিদা বিধির ব্যতিক্রম হয়ে থাকে। আমরা 1, 2, 3, 4 নাম্বার পয়েন্ট পড়লাম। এখন আমরা আসি 5 নাম্বার পয়েন্টে, অবস্থানগত কারণ। অবস্থানগত কারণেও হয়, যেমন এখানে আমি লিখেছি করোনা এবং মাছ লিখেছি, এটা সম্পর্কে পরে ধারণা দিচ্ছি। এখন বলি, ধরো একজন ব্যক্তি দীর্ঘদিন গ্রামে বাস করেন, ইনি গ্রাম থেকে পরবর্তীতে শহরে এসে বাস করা শুরু করলেন। অবশ্যই তার চলা ফেরা, কথাবার্তা, পোশাক পরিচ্ছদ প্রভৃতিতে শহরের থেকে গ্রাম অথবা গ্রাম থেকে শহরের
এই বিষয়গুলোতে তার পরিবর্তন থাকবে, কারণ পরিবেশ বা অবস্থানের কারণে পরিবর্তন হয়। আবার আমি এখানে লিখেছি করোনা এবং মাস, এই অবস্থানগত কারণ, অর্থাৎ একটা পরিবেশের যদি অবস্থান পরিবর্তন হয়ে যায়, এই যে যেমন এখন করোনাকালীন সময় চলছে, এই সময়ে যদি কোন একটা এলাকা যদি আমরা বিবেচনা করি, এই এলাকায় করোনার প্রকোপ বেশি হয়ে গেল, অর্থাৎ মহামারী আকারে করোনা দেখা দিয়েছে, ওইখানে মাছের দাম, ধরো ইলিশ মাছের দাম অনেক কমে গেল, দ্বিগুণ কমে গেল, তারপরেও ওই মাছের চাহিদার উপরে তেমন একটা প্রভাব পড়বে না, কারণ মানুষ করোনা নিয়ে ব্যস্ত, করোনাকে প্রতিহত করা নিয়ে ব্যস্ত, ঔষধ কেনা নিয়ে মানুষ ব্যস্ত। তখন এই মাছটা খুব বড় আকারে ওখানে ফলা হবে না যে দাম কমে গেছে, যেভাবে মানুষ ভোগ করতো যতটুকু মাছ সাধারণভাবে ওইভাবেই ভোগ করার চেষ্টা করবে, কারণ মূল সমস্যা তখন ওখানে করোনা। তাহলে এই যে পরিবেশের যদি পরিস্থিতির যদি ব্যাপক পরিবর্তন ঘটে, সেখানে কোনো দ্রব্যের দাম হুট করে যদি কমে যায়, কমে যাওয়ার সাথে সাথেই সেই দ্রব্যের প্রতি মানুষের চাহিদা পরিবর্তন হবে না, অর্থাৎ দাম কমে গেলে চাহিদা যে বেড়ে গেল, বা দাম কমে গেলে দাম বেড়ে গেলে চাহিদা কমে গেল, এই রকমের না, কারণ সেখানে বড় সমস্যা তখন করোনা। এই কারণেও চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম ঘটে। আরেকটি বিষয় আছে, এটা 5 নাম্বার গেল। 6 নাম্বার বিকল্প দ্রব্যের পরিবর্তন। বিকল্প দ্রব্য মানে আমি হচ্ছে যে দ্রব্যটি ব্যবহার করছি এর যদি বিকল্প কোনো দ্রব্য থাকে, একই কাজ করে, মোটামুটি একই কাজ করে, এই রকমের দ্রব্যকে বিকল্প দ্রব্য বলবো। যেমন চায়ের পরিবর্তে কফি। এখন চায়ের দাম যদি বেড়ে যায়, তাহলে লোক যদি মনে করেন যে দাম বেড়ে গেল, তাহলে ওর প্রতি মানুষের একটু চাহিদা কমে যাবে, কফির দিকে চাহিদাটা পরিবর্তন হতে পারে, কারণ চায়ের দাম বেড়ে গিয়ে মোটামুটি কফির কাছাকাছি দামের দিকে যদি যায়, তখন মানুষ কফি বেশি ভোগ করবে সাধারণত। আবার চায়ের দাম যদি কমে যায়, এর সাথে সাথে এই যে কফি ভোগ করতেছে মানুষ, তখন যদি কমে যায়, তাহলে মানুষের কি হবে, কি ওই কফি যে ভোগ করতে করতে যে অভ্যস্ত হয়েছিল, হুট করে চায়ের দিকে সে কনভার্ট হয়ে নাও আসতে পারে। এই রকম যে বিভিন্ন প্রকারের বিকল্প দ্রব্যগুলো আছে, এই দ্রব্যের পাশাপাশি একটা দ্রব্যের দাম বাড়া কমার পাশাপাশি তার যদি বিকল্প দ্রব্য থাকে, সেটার প্রতি চাহিদা কম বেশি হয়। কিন্তু ওই বিবেচ্য দ্রব্য যেটা, যেমন আমরা চা বিবেচনা করেছি, এই চায়ের ক্ষেত্রে দাম বাড়া কমাতে চায়ের দিক থেকে চাহিদার কমা বাড়া হবে না, কফির দিকে হবে। এ কারণেও চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম ঘটে। তারপর নিত্য প্রয়োজনীয় দ্রব্য আছে, মানুষের প্রতিদিনই লবণ তেল লাগেই মানুষের, বা ঔষধও লাগে। তো এই সকল দ্রব্যের ক্ষেত্রে দামের বাড়া কমার সাথে চাহিদার বাড়া কমা হয় না, কারণ এগুলো নিত্য প্রয়োজনীয় দ্রব্য, প্রতিদিন মানুষের লাগবেই। তাহলে এই ক্ষেত্রেও চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম আমরা লক্ষ্য করতে পারি। তারপর ভবিষ্যৎ দামের পরিবর্তন। আজকে আমরা 60 টাকা দিয়ে চালের কেজি কিনে নিচ্ছি, সাধারণভাবে 60 টাকা দিয়ে চালের কেজি কিনে নিচ্ছি। এখন এই চালের দামের যদি ভবিষ্যতে পরিবর্তন হয়, দেখা যাচ্ছে যে আজ থেকে 5-10 দিন পর চালের দাম কমে যাবে, তাহলে আজকে আমার হচ্ছে চালের ভোগ যেমন ছিল তেমনই থাকবে, আজকে আমার বাড়বেও না কমবেও না। আবার যদি দেখি চালের দাম বেড়ে যেতে পারে, আরো বেড়ে যেতে পারে, আজকে বাড়েনি, 1 সপ্তাহ পর চালের দাম আরো বেড়ে যাবে, তাহলে মানুষের হবে কি, আজকেই হচ্ছে তোমার চালের চাহিদা বেড়ে যাবে, অথচ দাম স্থির আছে বর্তমানে, ভবিষ্যতে দাম বাড়বে 1 সপ্তাহ পর, কিন্তু মানুষের আজকেই চাহিদা পরিমাণ বেড়ে গেল। কিসের চাহিদার পরিমাণ? চালের চাহিদার পরিমাণ। তাহলে এই ক্ষেত্রেও চাহিদা বৃদ্ধির আমরা ব্যতিক্রম দেখতে পারি, কারণ জানি আমরা চাহিদা বৃদ্ধি মানেই দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে, কিন্তু এই সকল ক্ষেত্রে চাহিদা বৃদ্ধির আমরা সবসময় ব্যতিক্রম লক্ষ্য করতে পারি। আশা করি তোমরা বুঝে গেছো। তোমরা ক্লাসটি আবার ভিডিওটি চালু করে দেখতে পারবে, বইয়ে লক্ষ্য করে দেখবে, না বুঝলে আমার সঙ্গে যোগাযোগ করবে, এবং আশা রাখি এইভাবে চেষ্টা করে তোমরা ভবিষ্যতে আরও ভালো ফলাফল করবে। আজকের জন্য আপাতত বিদায়, দেখা হবে আগামী আরেকটি ক্লাসে। তোমরা সবাই বেশ ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো।